আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের গল্পটার শুরুতেই আমরা বার্ব নামের একজন বয়স্ক মহিলাকে দেখতে পাই যে কিনা একটা চেয়ারে বসেছিল আর তার সামনের টেবিলে একটা ফিশিং হুক অর্থাৎ মাছ ধরার বড়শি রাখা আছে। বার্বকে এখানে বেশ মন খারাপ অবস্থায় আমরা দেখতে পাই, কারণ আমরা জানতে পারি যে সম্প্রতি বার্বের স্বামী কার্ল মারা গেছে। আর এই কারণে বার্ব এত দুঃখী ছিল, কারণ কার্ল ছাড়া এই দুনিয়াতে তার আর কেউ ছিল না। আপাতত বার্ব একাই থাকে, আর এরপর সে একটা ফটো ফ্রেম থেকে একটা ছবি বের করে নেয়, যেখানে আমরা একটা ইয়ং কাপলকে দেখতে পাই। আর সম্ভবত এটাই বার্ব আর কার্লের অল্প বয়সের ছবি ছিল। ছবিটা দেখে বার্ব বেশ ইমোশনাল হয়ে পড়ে আর এই ছবিটা নিজের কাছে সযত্নে রেখে দেয়। এরপর আমরা বার্বকে মাছ ধরার জিনিসপত্রগুলো নিয়ে ঘর থেকে বের হতে দেখতে পাই। বাইরে তখন প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। বার্ব তার ট্রাকে গিয়ে বসে পড়ে। আর হ্যাঁ বন্ধুরা, গল্পের কিছুটা গভীরে যাওয়ার আগে আমি এখানে কয়েকটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করে দিই, যাতে করে আপনাদের পরবর্তীতে কোনো কনফিউশন না হয়। তো বার্ব এখান থেকে আসলে লেক হিলডাতে যাবার জন্য রওনা দিয়েছে। তো এখন প্রশ্ন হলো যে লেক হিলডাতেই কেন? কারণ কার্ল মারা যাবার পরে বার্বের সাথে তার উকিল দেখা করতে এসেছিল। সেই উকিল বার্বকে বলে দিয়েছিল যে কার্লের একটা শেষ ইচ্ছে আছে, আর সেটা হলো কার্ল চলে যাবার পরে তার অস্থিগুলো যেন লেক হিলডাতে ভাসিয়ে দেওয়া হয়। এমনকি বার্বের স্বামী তার জন্য লেক হিলডাতে যাবার একটা ম্যাপও রেখে দেয়। সেখানে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দরভাবে দেখানো ছিল। তো এখন বন্ধুরা, আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে লেক হিলডাতেই কেন? আসলে সেটা এই কারণে যে কার্ল আর বার্ব তাদের যৌবনে এই লেক হিলডাতেই তাদের ফার্স্ট ডেটে এসেছিল, আর সেখানে মাছ ধরতে ধরতে তাদের মাঝে আরও প্রেম গভীর হয়েছিল। তো হ্যাঁ, তাদের জন্য এটা একটা খুবই স্পেশাল মুহূর্ত ছিল, আর এই জন্যই হয়তো মারা যাবার আগে সে তার স্ত্রীর জন্য এই শেষ ইচ্ছেটা রেখে গিয়েছে। তো এখন আমরা দেখতে পাই যে বার্ব তার গাড়িটা চালিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল, আর এই সময় রেডিওতে একটা নিউজ আমরা শুনতে পাই, যেখানে বলা হচ্ছিল যে নর্দার্ন মিনেসোটায় আবহাওয়ার অবস্থা আরও খারাপ হতে চলেছে। এই খবর শুনে বার্ব রেডিওটা বন্ধ করে দেয়, আর এরপর আমরা কিছু দৃশ্য দেখতে পাই যা থেকে আমরা বুঝতে পারি যে আবহাওয়ার অবস্থা আসলে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। যেমন রাস্তাগুলো পুরোপুরি বরফে ঢাকা ছিল, তারপর নদী আবার পুরোপুরি বরফে জমে গেছে। এরপর একটু দূরে যাবার পরে প্রচণ্ড ভারী তুষারপাতও শুরু হয়ে যায়, যার কারণে বার্বের গাড়ি চালাতে অনেক সমস্যা হতে থাকে। এমতো অবস্থায় বার্ব গাড়িটা থামিয়ে দেয়, কারণ সে সামনের রাস্তাটা একেবারেই বুঝতে পারছিল না। যেহেতু এখানে সে অনেক বছর পরে এসেছে, তাছাড়াও বরফের কারণে রাস্তা খুঁজে পাওয়া আসলেও অনেক বেশি মুশকিল হয়ে পড়েছে। তাই সে তার গাড়ি থেকে নেমে পড়ে, যাতে করে সঠিক রাস্তাটা সে খুঁজে বের করতে পারে। ঠিক তখনই তার কানে দূর থেকে কাঠ কাটার আওয়াজ আসতে থাকে, আর সে গাড়িটা নিয়ে সেদিকেই যেতে থাকে। এভাবে বার্ব একটা কেবিনের কাছে পৌঁছে যায়, আর সে গাড়ি থেকে নেমে কেবিনের দিকে এগিয়ে গেলে দেখতে পায় যে একজন লোক সেখানে কাঠ কাটছে। বার্ব তার কাছে যেতেই থাকে, আর ঠিক তখনই ওখানে থাকা নীল রঙের একটা গাড়ির ভেতরে একটা পিস্তল দেখতে পায় সে, যেটাতে বেশ বড় সাইজের একটা স্কোপ লাগানো ছিল। ঠিক এমন একটা স্কোপ যেমনটা আমরা সাধারণত স্নাইপার রাইফেলে দেখতে পাই। এমনকি সেখানে একটু দূরে আমরা মাটিতে রক্তও পড়ে থাকতে দেখি, যেটা দেখে বার্ব অনেক চিন্তিত হয়ে পড়ে। তবুও বার্ব ওই লোকটার সাথে কথা বলার জন্য এগিয়ে যায়, আর লোকটা বার্বকে হঠাৎ করে দেখে ভয় পেয়ে যায়। লোকটা বার্বকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন? উত্তরে বার্ব তাকে বলে যে আমি মাছ ধরার জন্য লেক হিলডাতে যাচ্ছি, কিন্তু আমি রাস্তাটা হারিয়ে ফেলেছি। তখন ওই লোকটা বলে যে লেক হিলডা তো এই কেবিনের পেছনের পাহাড়ের ওপারে রয়েছে, কিন্তু গাড়ি নিয়ে ঘুরে যেতে হবে আপনাকে, যেটাতে একটু বেশ সময় লেগে যাবে। বাপ তখন তাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে বের হতে থাকে, কিন্তু যাবার সময় সে মাটিতে পড়ে থাকা সেই রক্তের ব্যাপারে ঘুরিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি ঠিক আছেন? এর উত্তরে লোকটা বলে যে হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আর মাটিতে যে রক্তটা দেখা যাচ্ছে সেটা আসলে শিকার করা একটা হরিণের রক্ত, তাই চিন্তা করার কোনো কারণ নেই। তো এই কথা শুনে বার্ব ওখান থেকে বেরিয়ে পড়ে, আর এবার আমরা বার্ব এবং কার্লের অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেখানে আমরা বার্ব এবং কার্লকে সেই একই লেকের কাছে দেখতে পাই, যেখানে তারা দুজন মাছ ধরতে এসেছিল। আর এখানে তাদের দুজনকে অনেক খুশি দেখায়, কারণ এটাই ছিল তাদের ফার্স্ট ডেট। তারা দুজন এখানে খুবই ভালো সময় কাটাচ্ছিল, আর এই দৃশ্যটা দেখে আমরা বুঝতে পারি যে কেন এই লেকটা কার্লের কাছে এতটা স্পেশাল বা ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, বর্তমানে ফিরে এসে আমরা বার্বকে লেকের কাছে আসতে দেখি। সে গাড়ি থেকে নেমে লেকের দিকে এগিয়ে যায়, যেটা এই মুহূর্তে বরফে জমে গিয়েছিল। তবুও সে আগের দিনগুলোর মতোই মাছ ধরার জন্য একটা স্পট সেট আপ করে। তার মনে পড়ে যায় যে কিভাবে কার্ল তাকে এই ফিশিং সেট আপ করতে সাহায্য করেছিল।
আর এইসব কিছু মনে করে বার্ব বেশ ইমোশনাল হয়ে পড়ে। ঠিক তখনই জঙ্গল থেকে তার কানে গুলির শব্দ আর একটা মেয়ের চিৎকার করার আওয়াজ চলে আসে। এমন অবস্থায় বার্ব গাড়ির কাছে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর আমরা একটা অল্প বয়সী মেয়েকে জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখতে পাই। আর তার পেছনে সেই লোকটা ছিল যাকে আমরা ওই কেবিনের কাছে দেখেছিলাম। তার হাতে সেই স্কোপ লাগানো পিস্তলটাও ছিল। মেয়েটা খুব বেশি দূরে পালাতে পারে না, কারণ তার শরীরে গুলি লেগেছিল। আর খুব জলদি ওই লোকটা এই মেয়েটাকে ধরে ফেলে আর তারপর সাথে নিয়ে চলে যায়। আর এই সব কিছু দেখে বার্ব প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে পুলিশকে ফোন করার চেষ্টাও করে, কিন্তু তার ফোনে কোনো সিগন্যালই ছিল না। এই কারণে সে গাড়িতে বসে ভাবে যে এখান থেকে বেরিয়ে কারো সাহায্য নেওয়া যাক, কিন্তু তার গাড়িটা বরফের মধ্যে খুবই বাজেভাবে ফেসে গিয়েছিল। আর এখানে এই দৃশ্যটা কাট হয়ে যায়। আর এর পরের দৃশ্যে আমরা ওই লোকটাকে দেখতে পাই যে কিনা ওই মেয়েটাকে তার ঘরের বেসমেন্টে আটকে রেখে গাড়িটা নিয়ে কোথাও একটা চলে যায়। তারপর আমরা বার্বকে দেখতে পাই যে কিনা লুকিয়ে লুকিয়ে এই সব কিছু দেখে ফেলেছে। তো এখন প্রশ্ন হলো যে এত তাড়াতাড়ি সে এখানে কিভাবে এসেছে। আসলে গাড়ি দিয়ে ওই লেকটা অনেকটা দূরে হলেও হেঁটে গেলে ওই লেকটা এই কেবিনের পেছনেই ছিল, তাই বোঝাই যায় যে বার্ব আসলে হেঁটে হেঁটে খুব দ্রুত এই কেবিনের কাছে চলে এসেছে। তো যাই হোক, ওই লোকটা চলে যাবার সাথে সাথে বার্ব কেবিনের দিকে এগিয়ে যায় যাতে করে সে ওই মেয়েটাকে বাঁচাতে পারে। কিন্তু কেবিনের মেইন দরজাটা একেবারে লক করা ছিল আর সকল জানলাগুলোও বন্ধ ছিল। ঘরের চারপাশে একটু খোঁজাখুঁজি করার পরে বার্ব একটা জানালা দেখতে পায় যেটা বেসমেন্টের সঙ্গে সংযুক্ত ছিল। সেখানে সে ওই মেয়েটাকে বাঁধা অবস্থায় দেখে, এমনকি মেয়েটার মুখে টেপও লাগানো ছিল। বার্ব তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো, কিন্তু মাঝখানে কাজ থাকার কারণে পরিষ্কারভাবে বার্বের আওয়াজ ওই মেয়েটার কানে পৌঁছায় না। কিন্তু বার্ব কিছু করার আগেই ওই লোকটা আবারও ফিরে আসে আর এবার তার সাথে আরেকটা গাড়ি আসে যেখান থেকে একজন মহিলা নামে। সে একটা পার্পল বা বেগুনি কালারের জ্যাকেট পরেছিল আর তার হাতে একটা রাইফেলও ছিল। আর এদেরকে দেখে বার্ব দ্রুত ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা এই দুজনকে কেবিনের ভেতরে যেতে দেখি। তো এই সিনেমাতে এদের দুজনের নাম আমাদেরকে জানানো হয়নি, তাই এই লোকটাকে আমি জন আর এই মহিলাকে লিসা বলে রাখবো। তো যাই হোক, এখানে আমরা বুঝতে পারি যে এরা দুজন আসলে স্বামী স্ত্রী। আর এই কিডন্যাপিং এর পুরো প্ল্যানটা ছিল লিসার। লিসা তার স্বামীকে জিজ্ঞাসা করে যে তুমি যখন এই মেয়েটাকে কিডন্যাপ করো তখন কেউ তোমাকে দেখে ফেলেনি তো? এর উত্তরে জন বলে যে না, সে যখন ফার্মেসি থেকে আসছিল তখনই আমি তাকে একটা গলি থেকে তুলে নিয়েছি। আর হ্যাঁ, তুমি যে সাপ্লাইগুলোর কথা বলেছিলে না, সেই মেয়েটা এগুলো চুরি করে নিয়েছে। তো এখন বন্ধুরা, এই সাপ্লাইগুলো আসলে কি সেটা আমরা গল্প কিছুটা এগিয়ে গেলেই বুঝতে পারবো। তো যাই হোক, এখানে আমরা বার্বকে দেখতে পাই যে কিনা লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলে। এরপর সে আবারও বেসমেন্টের জানালার কাছে চলে যায় আর এবার সে জানালার কাছে লিখে মেয়েটাকে বলে যে আমি কথা দিচ্ছি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। অর্থাৎ আটকে পড়া এই মেয়েটাকে বার্ব বোঝানোর চেষ্টা করে যে আমি যেভাবেই হোক তোমাকে বাঁচিয়ে নেব। এটা দেখে মেয়েটা একটু শান্ত হয় আর বার্ব আবারও এখান থেকে বেরিয়ে পড়ে। এরপরের দৃশ্যে আমরা বার্বকে আবারও তার ট্রাকের কাছে দেখতে পাই আর সে ভাবতে থাকে যে কিভাবে সে ওই মেয়েটাকে বাঁচাতে পারবে। তখনই সে ট্রাকের পেছনে চলে যায় আর ওখানকার কাভারটা সরিয়ে ফেলে, যার নিচে আমরা একটা দরজা দেখতে পাই, সেটার উপরে অফিস লেখা ছিল। তো এই জায়গাটা দেখতে একটা আইস শ্যাকের মতো মনে হচ্ছিল। আর হ্যাঁ, আইস শ্যাক কি যারা জানে না তাদেরকে বলে দেয় যে এটা হচ্ছে একটা পোর্টেবল শেল্টার বা ছোট তাঁবুর মতো ঘর, যেটা সাধারণত বরফের মধ্যে মাছ ধরার লোকেরা ব্যবহার করে যাতে করে শীতের প্রকোপ আর প্রচণ্ড ঠান্ডা বাতাস থেকে তারা বাঁচতে পারে। তো যাই হোক, এখন আবারও আমরা গল্পে ফিরে আসি আর এখানে আমরা লিসাকে আবারও কেবিনের বাইরে দেখতে পাই, যেখানে হঠাৎ করে তার নাক থেকে রক্ত বের হতে শুরু করে আর সে সাথে সাথে রক্তটা মুছে ফেলে। এই দৃশ্য থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে লিসার শরীরটা খুব একটা ভালো নেই, অর্থাৎ তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে অনেক দিন ধরে অসুস্থ। আর এখানে যা কিছুই ঘটছে তার সব কিছু হয়তো এই অসুখের সঙ্গেই সম্পর্কিত আছে। তো যাই হোক, এখন লিসা কেবিনের একপাশে একটা লাল হাতের গ্লাভস পরে থাকতে দেখে। এরপর বেসমেন্টের জানালার দিকে তাকাতেই লিসার চোখে ওই লেখাটা পড়ে যায় যেটা বার্ব লিখে রেখেছিল। শুধু তাই নয়, বরফের উপরে বার্বের পায়ের ছাপও সে দেখতে পায়। আর এই সব কিছু দেখে সে সোজা কেবিনের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে ওই লাল গ্লাভসটা তার হাজব্যান্ডকে দেখিয়ে লিসা জিজ্ঞাসা করে যে এখানে কি কেউ এসেছিল। উত্তরে তার হাজব্যান্ড বলে যে হ্যাঁ, কয়েক ঘন্টা আগে একজন বয়স্ক মহিলা এখানে এসেছিল লেক হিল্ডার রাস্তা জিজ্ঞাসা করার জন্য। হয়তো এটা ওই মহিলারই হতে পারে।
এই কথা শুনে লিসা প্রচণ্ড রেগে যায় আর বলে যেই বয়স্ক মহিলা এখানে আসুক না কেন সে বেসমেন্টে আটকে রাখা মেয়েটার ব্যাপারে সব কিছু জেনে ফেলেছে, তাই এর আগে ওই মহিলা কাউকে সব কিছু জানিয়ে দেয় আমাদের ওকে শেষ করে ফেলতে হবে, না হলে আমরা দুজনেই মারাত্মকভাবে ফেঁসে যাব। তো এই কথা বলে লিসা নিজের রাইফেলটা নিয়ে তার হাজব্যান্ডকে সাথে করে ওই লেকের দিকে চলে যায়। আর বেশ কিছু দূর সামনে এগিয়ে এই দুই কিডন্যাপার ওই জমে যাওয়া লেকের কাছে পৌঁছায়। সেখানে তারা ওই আইস শ্যাকটা দেখতে পায় যেটা আমরা বার্বের ট্রাকের পেছনে দেখেছিলাম। আর এখন তারা দুজন মিলে ওই শ্যাকটার কাছে পৌঁছে যায় আর জন ওই শ্যাকটা চেক করার জন্য ভেতরে ঢোকে, কিন্তু ঠিক তখনই সে ওই লেকের বরফ ভাঙা ঠান্ডা পানিতে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এটা আসলে বার্বের পাতা একটা ফাঁদ ছিল আর আমরা বার্বকে দেখতে পাই যে কিনা দূর থেকে এদের উপরে নজর রাখছিল। এখানে লিসা কোনো রকমে তার স্বামীকে পানি থেকে বাঁচিয়ে তোলে আর এই সুযোগটা কাজে লাগিয়ে বার্ব কেবিনের ভেতরে চলে যায় আর সে কোনো রকমে বেসমেন্টের দরজাটা ভেঙে ফেলে। কিন্তু এই তাড়াহুড়ো করতে গিয়ে সে বেসমেন্টের সিঁড়ি থেকে নিচে পড়ে যায় আর এতে সে কিছুটা ব্যথাও পায়, কিন্তু সে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মেয়েটার কাছে চলে যায় আর তার মুখ থেকে টেপটা খুলে ফেলে। মেয়েটার হাতে হ্যান্ডকাফ পরানো ছিল যেটা ভাঙার জন্য বার্ব কিছু একটা খোঁজার আশায় আবারও উপরে উঠে যায়। তো উপরে গিয়ে বার্ব প্রথমেই বাথটাব, সিঙ্ক সহ ঘরের সকল পানির ট্যাপগুলো ছেড়ে দেয় আর তারপর সে খুঁজে খুঁজে ওই কাপলের ব্যাগ থেকে সকল মোটা কাপড় চোপড়গুলো এই পানিতে ফেলে দেয় যাতে করে পানি উপচে পড়ে পুরো ঘরে ছড়িয়ে যেতে পারে। একই সাথে বার্ব ফায়ারপ্লেসের আগুনটাও নিভিয়ে দেয়। এখানে বার্ব এমনটা কেন করেছে সেটা আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। আপাতত বার্ব এখান থেকে বাইরে বেরিয়ে যায় আর সেখানে সে একটা হাতুড়ি পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই লিসা আর জন সেখানে চলে আসে আর লিসা রাইফেল দিয়ে বার্বকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। এতে করে বার্ব আহত হয়ে যায়, কিন্তু সে কোনো রকমে গাড়ির কাছে গিয়ে কভার নিয়ে নেয়। ঠিক তখনই লিসা তার রাইফেলটা রিলোড করতে থাকে আর এই সুযোগটা কাজে লাগিয়ে বার্ব জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে চলে যায়। এরপর আমরা ওই দুই কিডন্যাপার কাপলকে কেবিনের ভেতরে আসতে দেখতে পাই। লেকের পানিতে পড়ে যাবার কারণে জনের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও ভিজে গিয়েছিল, যার ফলে দুজনেরই প্রচণ্ড ঠান্ডা লাগতে থাকে। এমন অবস্থায় লিসা যখন শুকনো কাপড় খুঁজতে যায় তখন সে দেখতে পায় যে সকল কাপড়গুলো বাথটাব আর সিঙ্কের পানিতে ভিজে একেবারে ঝুপঝুপে হয়ে গেছে। এমনকি সিঙ্কের পানি উপচে পড়ার কারণে পুরো কেবিনের ফ্লোরে পানি চলে আসে আর সেই পানি গড়িয়ে নিচের বেসমেন্টেও চলে যায়। আসলে বার্ব অনেক আগে এই প্ল্যানটা করেছিল যাতে করে এরা যখন কেবিনে ফিরে আসবে তখন তারা শরীর গরম করার মতো কোনো সোর্সই যেন না পায়। তো যাই হোক, এখানে কেবিনের ভেতরে হাজব্যান্ডের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় আর যদি খুব তাড়াতাড়ি সে শরীর গরম করার মতো কোনো কিছু না পায় তাহলে হাইপোথার্মিয়ার কারণে তার মারা যাওয়ারও চান্স রয়েছে। এই অবস্থায় লিসা বলে যে তার গাড়িতে ব্ল্যাঙ্কেট আর হিটার রয়েছে, তাই তাদেরকে গাড়িতে যাওয়া উচিত। এখান থেকে দৃশ্যটা পরিবর্তন হয়ে জঙ্গলের ভেতরে চলে আসে যেখানে আমরা বার্বকে দেখতে পাই। সে আহত অবস্থায় ছিল আর কোনো রকমে সে নিজের ট্রাকের কাছে পৌঁছে যায়। সেখান থেকে সে একটা ফার্স্ট এইড বক্স বের করে, কিন্তু বক্সটার ভেতরে বেশি কিছুই ছিল না। হঠাৎ করে সে দেখতে পায় যে তার বিয়ের আংটিটা তার হাতে নেই। এরপর সে গাড়ির আশেপাশে সে আংটিটা খুঁজতে শুরু করে। তারপর সেখান থেকে নিজের ফিশিং বক্সটা নিয়ে ওই আইস শ্যাকের কাছে চলে যায় আর সেখানেও সে তার আংটিটাই খুঁজতে থাকে। তখনই আমরা অতীতের আরও একটা স্মৃতি দেখতে পাই যেখানে আমরা আবারও ইয়ং কার্ল আর বার্বকে দেখতে পাই। কার্ল ফিশিং বক্সের ভেতরে আংটিটা লুকিয়ে রেখে বার্বকে সারপ্রাইজ দিয়েছিল, মানে এভাবেই সে তাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। আর এই দৃশ্যটা থেকে আমরা বুঝতে পারি যে কেন ওই ওয়েডিং রিংটা বার্বের কাছে এতটা স্পেশাল। তো যাই হোক, দৃশ্যটা আবারও বর্তমানে ফিরে আসে যেখানে আমরা বার্বকে কান্না করতে দেখি কারণ সে তার আংটিটা কোথাও খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই সেখানে পড়ে থাকা ওই পিস্তলটার উপরে তার নজর চলে যায় যেটাতে ওই বড় স্কোপ লাগানো ছিল। তো এটা দেখে বোঝাই যাচ্ছে যে যখন জন লেকের পানিতে পড়ে গিয়েছিল তখন তার হাত থেকে পিস্তলটা ওখানেই পড়ে গেছে আর সে হয়তো এটা খেয়ালও করেনি। তাই বার্ব এখন ওই পিস্তলটা নিজের কাছে রেখে দেয় আর এখানে এই দৃশ্যটা কাট হয়ে যায়। অন্যদিকে আমরা স্বামী আর স্ত্রী দুজনকে গাড়িতে হিটার চালিয়ে বসে থাকতে দেখতে পাই। এখানে লিসা বলে যে তাদের কাল সকালের মধ্যে লিটল ফক পৌঁছাতে হবে, তাই এখানকার কাজ খুব দ্রুতই মিটিয়ে তাড়াতাড়ি তাদেরকে বের হতে হবে, না হলে সার্জেনকে পাওয়া যাবে না। আর যদি সার্জেনকে না পাওয়া যায় তাহলে তুমি তো জানোই কি হবে।
তো বন্ধুরা, এরা আসলে কিসের ব্যাপারে কথা বলছিল আবারও বলি, এই কথাটা আমরা সিনেমাতে একটু পরেই জানতে পারবো। তো যাই হোক না কেন, এতক্ষণে আবার জনের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে সাহায্য করার জন্য একেবারে রাজি ছিল। এখন এরা দুজন আবারও কেবিনের ভেতরে চলে যায় আর শুকনো কাপড়ও পরে নেয়। এখানে জন তার স্ত্রীকে বলে যে আমরা অপারেশনটা এখানেই কেন করছি না। এর উত্তরে লিসা বলে যে এটা আমার দাদির কেবিন, আমি এটাকে নষ্ট করতে চাই না, আমি এখানে কোনো প্রমাণও রাখতে চাই না, তাই এই অপারেশন আমরা ওই বরফে জমা লেকের উপরেই করব, যাতে করে কাজ শেষ হবার পরে ওই স্পটটাকে আমরা ধ্বংস করে দিতে পারি, এতে করে কোনো প্রমাণই থাকবে না। এখানে লিসা আরও বলে যে এইসব কাজে আমার তোমার সাহায্য লাগবে, তাই নিজেকে সামলাও। এই কথা বলে সে ওই মেয়েটাকে বেসমেন্ট থেকে আনতে চলে যায়, কারণ ওই বেসমেন্টটা এখন আর সুরক্ষিত ছিল না, কারণ বার্ব সব কিছু জেনে গিয়েছে। আর তাছাড়াও সিঙ্কের পানি উপচে পড়ার কারণে সকল পানি এখন বেসমেন্টের দিকেই যাচ্ছিল। তো এরপর আমরা জনকে তার গাড়ি থেকে সকল সাপ্লাই আর ইকুইপমেন্টসগুলো বের করতে দেখতে পাই, আর অন্যদিকে লিসা ওই মেয়েটাকে বাইরে নিয়ে আসে আর তাকে গাড়িতে বসিয়ে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। অন্যদিকে জন খেয়াল করে যে তার পিস্তলটা হারিয়ে গেছে, আর যখন এই কথাটা লিসা জানতে পারে তখন সে তার উপরে প্রচণ্ড রেগে যায়। শুধু তাই নয়, সে তাকে চড়ও মারে। এরপর সে জনকে বলে যে তুমি লেকে গিয়ে অপারেশনের জন্য সেটআপ রেডি করো, তারপর আমরা সোজা ওখানে চলে যাব, কারণ আমাদের সময় নষ্ট করার মতো একটুও সময় নেই। এই কথা বলে সে মেয়েটাকে সাথে করে নিয়ে এখান থেকে চলে যায়, আর তারপর আমরা জনকে লেকের কাছে দেখতে পাই। সেখানে সে সকল সাপ্লাই আর ইকুইপমেন্টসগুলো টেনে নিয়ে যায়, আর দূরে আমরা বার্বকে দেখতে পাই যে কিনা জনের উপরে নজর রাখছিল। তো এখানে আমরা দেখতে পাই যে আঘাতের কারণে বার্ব অনেক কষ্টে ছিল। সে ওখান থেকে সোজা কেবিনে চলে যায়, কিন্তু সেখানে বেসমেন্টে গিয়ে সে ওই মেয়েটাকে আর দেখতে পায় না, কারণ লিসা ততক্ষণে ওই মেয়েটাকে তার সাথে নিয়ে চলে গেছে। তো এমন অবস্থায় বার্ব আবারও উপরে চলে যায়, সেখানে সে অ্যান্টিসেপটিক মেডিসিনও পেয়ে যায়, আর সেটা দিয়ে সে নিজের ক্ষতটার ট্রিটমেন্ট করে বাইরে চলে আসে। তো এখন বার্ব সেখানে জনের গাড়িতে একটা সিবি রেডিও দেখতে পায়। এখানে যারা সিবি রেডিওর ব্যাপারে জানেন না তাদেরকে বলে দেই যে এটা পাবলিকের জন্য একটা শর্ট রেঞ্জ 2-ওয়ে কমিউনিকেশন ডিভাইস, যেখানে ফ্রিকোয়েন্সি টিউন করে অন্যদের সঙ্গে কন্ট্যাক্ট করা যায়। তো বার্ব তার হাতুড়ি দিয়ে গাড়ির কাঁচ ভেঙে গাড়ির ভেতরে ঢুকে পড়ে, আর সে কন্ট্যাক্ট করার চেষ্টা করে পুলিশের সাথে, আর সৌভাগ্যবশত তার কন্ট্যাক্ট হয় অন্য আরেকজন লোকের সাথে, যাকে সে পুরো পরিস্থিতি এক্সপ্লেন করে, আর বার্ব তাকে নিজের লোকেশনটাও দিয়ে দেয়। কিন্তু এর আগে সে অন্য কোনো ডিটেলস ওই লোকটাকে দেবে, তখনই হঠাৎ করে সেখানে জন চলে আসে আর বার্বের উপরে হামলা করে দেয়। কিন্তু যেহেতু আমরা আগে থেকে জানি যে জনের অবস্থা খুবই খারাপ ছিল, তাই বার্ব তাকে ওভারপাওয়ার করে ফেলে। বার্ব তার উপরে হাতুড়ি দিয়ে হামলা করে আর তাকে আহত করে ফেলে, আর সে যখন হাতুড়ি দিয়ে তাকে মারতে যাবে তখনই জন বলে ওঠে যে প্লিজ আমাকে মেরো না, আমি এই সব কিছুই আমার স্ত্রীর জন্য করেছি, কারণ সে অনেক অসুস্থ, তাই প্লিজ আমাকে ছেড়ে দাও। এই কথা বলে জন বার্বকে তার আংটিটাও ফিরিয়ে দেয়, আর এখন আংটিটা পেয়ে বার্ব অনেক শান্ত হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে কাছের শহরটা এখান থেকে কত দূরে। এটা শুনে জন উত্তর দেয় যে শহরটা এখান থেকে প্রায় 2 ঘন্টার দূরত্বে অবস্থিত। আর এই কথা শুনে বার্ব তাকে বলে যে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমাকে শহরে গিয়ে প্রথমে পুলিশকে এখানে পাঠাতে হবে, আর তারপর তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ তোমার নিজের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে। এই কথা শুনে জন খুবই খুশি হয়ে যায় আর এখান থেকে বেরিয়ে যেতে থাকে। তবে যাবার আগে সে বার্বকে পিস্তলের বেঁচে যাওয়া বুলেটগুলো দিয়ে দেয় আর গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। তো সামনে আমরা আবারও জনকে গাড়ি নিয়ে শহরের দিকে এগিয়ে যেতে দেখতে পাই, কিন্তু তখনই সামনে থেকে লিসা তার গাড়ি নিয়ে চলে আসে আর রাইফেল হাতে গাড়ি থেকে নিচে নেমে তার উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ জন তাকে ধোঁকা দিয়ে শহরের দিকে পালিয়ে যাচ্ছিল। আর এই কথা শুনে জন তাকে উত্তর দেয় যে দেখো আমার অবস্থা খুবই খারাপ, আমার এক্ষুনি মেডিকেল অ্যাটেনশন দরকার। তখনই লিসা বলে যে যদি তোমার সাহায্যের দরকার থাকে তাহলে আমাকে আগে বলতে পারতে, এভাবে পালানোর কি দরকার ছিল। এই কথা শুনে জন বলে যে আমরা যা কিছু করছি এগুলো করে আসলে কোনো লাভ হবে না, আর আমরা ওই সার্জনের উপরে একেবারে বিশ্বাসও করতে পারবো না, আমাদের কাছে এখনও সময় রয়েছে, তাই আমরা এই সব কিছু থামিয়ে দিতে পারি, কিছুই নষ্ট হয়নি। এই কথা শুনে লিসা অনেক রেগে যায় আর বলে যে তুমি জানো যে আমার কাছে একেবারে বেশি সময় নেই। আর তাছাড়াও এইসব কথাবার্তার মধ্যেই লিসা বুঝতে পারে যে জন আসলে তাকে ছেড়ে পালাতে চাচ্ছে, তাই এই কথা বলে লিসা তার দিকে বন্দুক তাক করে ফেলে, আর এখানে এই দৃশ্যটা কাট হয়ে যায়। তো এখানে আমরা অন্তত এটুকু স্পষ্ট হতে পারি যে লিসার কোনো মরণ ব্যাধি হয়েছে, যার কারণে সে খুব বেশি দিন হয়তো বাঁচবে না, আর এই কারণে সে ওই অল্প বয়সী মেয়েটাকে কিডন্যাপ করেছে যাতে করে
তার কাছ থেকে কোনো অর্গ্যানস হারভেস্ট করা যায়, অর্থাৎ অঙ্গ পাচার কেস ছিল এই সম্পূর্ণটা। যাই হোক, অন্যদিকে আমরা বার্বকে তার গাড়ির কাছে দেখতে পাই যে কিনা এখন বেঁচে যাওয়া বুলেটসগুলো তার বন্দুকে রিলোড করতে থাকে। আর তারপর আবারও এখানে আমরা অতীতের একটা স্মৃতি দেখতে পাই। বার্ব যখন কিছু জিনিসপত্রগুলো ট্রাকে তুলছিল তখনই হঠাৎ করে তার লেবার পেন শুরু হয়ে যায়। আর এমন অবস্থায় কার্ল তাকে সাথে করে নিয়ে হাসপাতালে চলে যায়। আর এরপর আমরা বার্বকে হাসপাতালের বেডে দেখতে পাই। আর এখানে আমরা জানতে পারি যে বার্বের গর্ভের বাচ্চাটা মারা গেছে। আর এই ঘটনায় বার্ব আসলে পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু কার্ল এখানে বার্বকে সান্ত্বনা দিয়ে বলে যে আমাদের এখন হার মানলে চলবে না। এখন এই দৃশ্যটা দেখে আমরা বুঝতে পারি যে এই স্বামী স্ত্রী দুজন তাদের জীবনে আসলে অনেক কষ্ট আর যন্ত্রণার মধ্যে দিয়ে পার হয়েছে, কিন্তু তবুও এরা দুজন একসঙ্গে ছিল, তারা একসঙ্গে সকল পরিস্থিতি সামাল দিয়েছে। আর ঠিক একই জিনিস আমরা এখন বার্বকেও করতে দেখতে পাই, যেখানে সে মেয়েটাকে বাঁচানোর জন্য সব রকমের চেষ্টা করতে থাকে। মানে সে চাইলেই কিন্তু এখান থেকে পালিয়ে যেতে পারতো, কিন্তু না, সে মেয়েটাকে ছেড়ে যায় না। তো যাই হোক, এখন দৃশ্যটা আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে বার্ব তার ট্রাকে আগুন লাগিয়ে দেয়। কেন? কারণ যখন ট্রাকটা ব্লাস্ট হবে তখন অনেক দূর পর্যন্ত শব্দ যাবে আর ধোঁয়া উঠবে। এতে করে ওই সিবি রেডিওর মাধ্যমে সে যে লোকটার সঙ্গে যোগাযোগ করেছে সে স্পষ্ট একটা লোকেশন পেয়ে যাবে। আর সৌভাগ্যবশত হয়ও ঠিক এমনই, সেখানে আমরা দুজন লোককে গাড়ি নিয়ে আসতে দেখি। আর বার্ব তাদেরকে থামিয়ে বলে যে আমি রেডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম। এরপর বার্ব তাদেরকে কিডন্যাপারের ব্যাপারে সব কিছু বলে দেয়। আর এখন এদের মধ্যে একজন বার্বকে জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি কোনো অস্ত্র আছে। এই কথায় বার্ব তাদেরকে নিজের পিস্তলটা দেখায়। আর তখন তারা বলে যে আমরা আপনার উপরেও ভরসা করতে পারি না, তাই পিস্তলটা প্লিজ আমাদেরকে দিয়ে দিন। এখন বার্ব তাদের কথা মেনে নেয় আর পিস্তলটা ওদেরকে দিয়ে দেয়। আর এরপর আমরা বার্বকে ওই দুজন লোকের সঙ্গে কেবিনের কাছে আসতে দেখি, যেখানে তারা লিসার গাড়িটা দেখতে পায়। আর এমন অবস্থায় তারা বার্বকে গাড়িতে বসে থাকতে বলে আর নিজেরা দুজন বেরিয়ে ওই গাড়িটা চেক করতে যায়। এখন তাদের মধ্যে একজন লোক যখন গাড়ির দরজাটা খোলে তখনই ভেতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। ভেতরে সে কি দেখেছে সে ব্যাপারে কিছু বলার আগেই সেখানে লিসা চলে আসে আর সে ওই লোক দুজনকেই গুলি করে দেয়। আর এরপর বার্বের উপরেও গুলি চালাতে শুরু করে। বার্ব গাড়ির ভেতরে থাকা তার পিস্তলটা নিয়ে পাল্টা ফায়ার করে আর তার মধ্যে একটা গুলি লিসার পায়ে লেগে যায়, যার কারণে সে একেবারে নিচে পড়ে যায়। আর এখন বার্ব লিসাকে গুলি করে একেবারে শেষ করে দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার বুলেটসগুলো শেষ হয়ে যায়। আর এমন অবস্থায় সে দৌড়ে ওই লোকটার লাশের কাছে চলে যায় যার কাছে বন্দুক ছিল। তো এখন এই দৌড়াদৌড়ির মাঝে বার্ব যখন লিসার গাড়িতে দেখে তখন সে বুঝতে পারে যে জনের লাশ সেখানে পড়ে আছে। আসলে লিসা নিজের স্বামীকে মেরে ফেলেছে, কারণ সে তাকে ধোঁকা দিয়ে পালাচ্ছিল আর এতে করে তার প্ল্যান ভেস্তে যেতে পারত। তো যাই হোক, লিসা এখানে আবারও উঠে বার্বকে শুট করতে যাবে, কিন্তু তখনই গুলি থেকে বাঁচতে বার্ব কেবিনের একটা ছাদের নিচে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু লিসা সেই ছাদের খুঁটিটাতেই শুট করে দেয়, যার ফলে ছাদটা বার্বের উপরে ভেঙে পড়ে আর সে অজ্ঞান হয়ে যায়। তো এখন আমাদের আবারও বার্বের অতীতের একটা স্মৃতি দেখানো হয়, যেখানে বার্ব কার্লকে বিছানা থেকে তোলে আর তার জন্য গরম পানিতে স্নানের ব্যবস্থা করতে যায়। তো আমরা এখানে বুঝতে পারি যে কার্ল আসলে সেই সময় অনেক অসুস্থ ছিল আর তার উঠতে বসতেও অনেক অসুবিধা হচ্ছিল। এরপরে আমরা কার্লকে ব্রেকফাস্টের টেবিলে বসে থাকতে দেখি আর ওখানে বার্ব তার জন্য ব্রেকফাস্ট রেডি করছিল। ঠিক তখনই বার্ব খেয়াল করে যে কার্ল আর কোনো কথার জবাবই দিচ্ছে না। আর এমন অবস্থায় সে যখন কার্লকে চেক করতে যায় তখনই আমরা বুঝতে পারি যে কার্ল এই দুনিয়া থেকে চলে গেছে। এতে করে বার্ব পুরোপুরি ভেঙে পড়ে। আর হ্যাঁ, ফ্ল্যাশব্যাক থেকে ফাইনালি আমরা কার্ল আর বার্বের প্রায় পুরো গল্পটাই জেনে যাই। তো যাই হোক, বর্তমানে যখন বার্বের জ্ঞান ফেরে তখন সে নিজেকে বেসমেন্টে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। আর এখানে আমরা ওই ইয়ং মেয়েটাকেও দেখতে পাই। বার্ব মেয়েটার নাম জিজ্ঞাসা করে, যার উত্তরে মেয়েটা বলে আমার নাম লিয়া। আর এটা শুনে বার্ব বলে যে আমার যদি কোনো মেয়ে হতো তাহলে আমি তার নাম লিয়াই রাখতাম, আর যদি ছেলে হতো তাহলে তার নাম রাখতাম এরিক। এখানে বার্ব তাকে আরও জিজ্ঞাসা করে যে তুমি কি এই লোকগুলোকে চেনো বা কখনো এদেরকে দেখেছো? এর উত্তরে লিয়া বলে যে হ্যাঁ, আমি লিসাকে একটা হাসপাতালে দেখেছিলাম। আর এর পরেই লিয়া কান্না করতে শুরু করে। তাকে শান্ত করার জন্য বার্ব এখানে তার দাদুর গল্প শুরু করে দেয়।
গল্পটা এমন ছিল যে কিভাবে তার দাদু একবার তার বলদগুলোর সাথে একটা শীতের ঝড়ে ফেঁসে যায়, আর এই ঝড়টা এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেকে এই ঝড়ে মারাও গিয়েছিল। কিন্তু বার্বের দাদু হার মানেনি। তিনি তার বলদগুলোকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেই শীতের ঝড়টা থেমে যায়। মূলত বার্ব লিয়াকে এটাই বোঝাতে চাচ্ছিল যে আমরা জানি না আমাদের জীবনের সঙ্গে সামনে কি হবে, কিন্তু এটা আসলে কিছু যায় আসে না, আর আমাদের হাল ছেড়ে দেওয়া একেবারেই উচিত নয়, কারণ জীবন যেভাবেই হোক চালিয়ে নিতেই হবে। আর এই কথা শুনে লিয়া কিছুটা শান্ত হয়। ঠিক তখনই উপরের দরজা বন্ধ হবার আওয়াজ শুনতে পায় তারা, যা থেকে মনে হয় যে লিসা হয়তো বাইরে কোথাও যাচ্ছে। এমন অবস্থায় বার্ব নিজেকে মুক্ত করার জন্য একটা উপায় খুঁজতে থাকে, আর তখনই তার সেই ফিশিং বক্সের কথা মনে পড়ে যায়। তাই সে জ্যাকেটের পকেটে খুঁজতে শুরু করে। তো জ্যাকেটে তো আর ফিশিং বক্স ছিল না, কিন্তু লিয়া একটা শেলফের দিকে ইশারা করে আর ফিশিং বক্সের কথাটা জানায়। তো বার্ব কোনো রকমে সেই ফিশিং বক্সটা শেলফ থেকে বের করে আনে আর তার হ্যান্ডেল খুলে যেই খুঁটিটার সঙ্গে সে বাঁধা ছিল সেটার স্ক্রু খুলে ফেলে। এতে করে সে নিজেকে মুক্ত করতে পারে, কিন্তু তখনও তার হাতে হ্যান্ডকাফ পড়াই ছিল। বার্ব এখানে একটা সেলার দরজা দেখতে পায়, কিন্তু সে দরজাটা খোলার সাথে সাথে নিজের সামনে লিসাকে দেখতে পায়, যে কিনা বেসমেন্টে চলে এসেছিল। আর হ্যাঁ বন্ধুরা, এখানে এই দৃশ্যটা কাট হয়ে যায়। তো এখন পরের দৃশ্যে আমরা লিসা, বার্ব আর লিয়াকে লেকের উপরে দেখতে পাই, যেখানে তারা ওই টেন্টটার দিকে যাচ্ছিল যেটা জন অপারেশনের জন্য সেট আপ করে রেখেছিল। এখানে এই তিনজন ওই তাঁবুর ভেতরে ঢোকে। সেখানে আমরা দেখতে পাই যে এখানে পুরো প্রফেশনাল অপারেশন থিয়েটারের মতো সেট আপ করা হয়েছে। আর তাছাড়াও লিসার অবস্থা ততক্ষণে অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ তার পায়ে গুলি লাগার কারণে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল, আর এটার সে কোনো ট্রিটমেন্টও করেনি। কিন্তু তবুও সে বার্বকে সকল সাপ্লাইগুলো খুলতে বলে, ওই সাপ্লাইগুলো যেগুলো জন চুরি করেছিল। বার্ব সেগুলো খোলে, যেটার ভেতরে একটা লিভার ট্রান্সপ্ল্যান্ট বক্স দেখতে পায় সে। আর হ্যাঁ বন্ধুরা, এই ঘটনার মাধ্যমে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারি যে লিসার হয়তো লিভার নষ্ট হয়ে গেছে, আর এই কারণেই তার হাতে খুব বেশি সময় ছিল না। আর এখানে লিয়াকে সে এই জন্যই কিডন্যাপ করেছে যাতে করে লিয়ার লিভার বের করে লিসা নিজের শরীরে ট্রান্সপ্ল্যান্ট করতে পারে। তো এখানে লিসার আশা ছিল যে এমনটা করলে সে বেঁচে যাবে। তো যাই হোক, এই পয়েন্টে বার্ব লিসাকে রিকোয়েস্ট করে যে তুমি আমার লিভারটা নিয়ে নাও আর লিয়াকে ছেড়ে দাও, কিন্তু লিসা তার কথায় রাজি হয় না, কারণ বার্ব এখন বয়স্ক হয়ে গেছে, হতে পারে তার লিভার আগের মতো ঠিকঠাক কাজ করে না। আর তাছাড়াও লিয়া অনেক ইয়ং ছিল, আর তাছাড়াও তার লিভার তার সঙ্গে ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে একেবারে উপযুক্ত ছিল। তাই সে বার্বকে বলে লিয়াকে শুইয়ে দিতে, আর তারপর বিছানায় বেঁধে ফেলতে বলে যাতে করে লিয়া নড়াচড়া করতে না পারে। আর এখন যখন বার্ব লিয়াকে বিছানায় শুইয়ে বেঁধে দেয়, তখনই পেছনে ঘুরতেই লিসা তাকে শুট করে দেয়। আর এটা দেখে আমরা বুঝতে পারি যে বার্ব এখানে শেষ হয়ে গেছে। তো এরপর আমরা লিসাকে অপারেশন শুরু করতে দেখতে পাই, আর এই দৃশ্য থেকে আমরা জানতে পারি যে লিসা আসলে মেডিকেল ফিল্ডে বেশ অভিজ্ঞ। আর তাছাড়াও আপনারা তো লিয়ার মুখে শুনেছিলেন যে সে লিসাকে একটা হাসপাতালে দেখেছিল, তো সম্ভবত ওখানকারই কোনো কর্মচারী বা ডাক্তার হতে পারে সে। তো এরপর লিসা প্রস্তুত হয়ে যায় লিয়ার শরীরে কাট লাগানোর জন্য, কিন্তু তখনই বার্ব তার উপরে হামলা করে দেয়। জি হ্যাঁ বন্ধুরা, বার্ব বেঁচে গিয়েছিল, কিন্তু প্রশ্ন হলো কিভাবে। আসলে বার্ব তার ফিশিং বক্সটা নিজের জ্যাকেটের ভেতরে সামনের দিকে রেখে দিয়েছিল, যার কারণে বুলেটটা সোজা ফিশিং বক্সের গায়ে লাগে, আর এতে করে বার্ব প্রাণে বেঁচে যায়। আর যখন আমরা ফিশিং বক্সটা একটু ভালোভাবে খেয়াল করি, তখন আমরা জানতে পারি যে সেটার ভেতরে আসলে কার্লের অস্থিও ছিল। তো এটা বোঝাই যায় যে কোথাও না কোথাও কার্লি হয়তো বার্বকে বাঁচিয়ে দিয়েছিল। আর বলতে গেলে যে সিনেমার শুরু থেকে বার্ব কিন্তু ওই ফিশিং বক্সটা নিজের কাছে রেখেছিল, কারণ সেটার ভেতরে কার্লের অস্থি ছিল। তো যাই হোক, আবার গল্পে ফিরে আসি। এখানে বার্ব আর লিসার মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, আর তারা মারামারি করতে করতে সেই তাঁবু থেকে বাইরে চলে আসে, আর এরই মধ্যেই ওই তাঁবুতে আবার আগুন লেগে যায়। লিয়া তখনও বিছানার সঙ্গে বাঁধা ছিল, আর এখানে লিসা বার্বকে খুব ভালোভাবে ওভারপাওয়ার করে ফেলে। আর যখন সে রাইফেল দিয়ে বার্বকে শ্যুট করতে যাবে, তখনই রাইফেল থেকে আর গুলি বের হয় না। রাইফেলটা হয়তো প্রচণ্ড শীতের কারণে জ্যাম হয়ে গিয়েছিল, আর বার্ব এই সুযোগটা কাজে লাগিয়ে লিসার আহত পায়ে একটা লাথি মেরে দেয়, যার ফলে লিসা নিচে পড়ে যায়। কিন্তু আবারও লিসা বার্বকে ওভারপাওয়ার করে ফেলে আর নিজের রাইফেলের হাতল দিয়ে তার উপরে আঘাত করে। আর এই সব কিছুর মধ্যে বার্ব আরও অনেক আহত হয়ে পড়ে। এরপর লিসা বার্বকে টেনে হিঁচড়ে ওই আইস শ্যাকের ভেতরে ওখানে নিয়ে যায়, কিন্তু ঠিক তখনই আমরা লিয়াকে চিৎকার করতে করতে ওই তাঁবু থেকে বাইরে বেরিয়ে আসতে দেখি।
এখানে লিয়ার আওয়াজ শুনে লিসা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে, আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে বার্ব নিজের হাতে থাকা হ্যান্ডকাফের অন্য পাশটা লিসার পায়ে আটকে দেয়, আর তারপর সে লেকের পানিতে লাফিয়ে পড়ে। এতে করে লিসা তার সঙ্গে লেকের পানিতে ছিটকে পড়ে যায়, আর এমন অবস্থায় আমরা তাদের দুজনকেই পানিতে ডুবে শেষ হয়ে যেতে দেখতে পাই। আর পানির ভেতরে আমরা বার্বকেও দেখতে পাই যে কিনা ফাইনালি ওই ফিশিং বক্সটা খুলে কার্লের অস্থিগুলো পানির ভেতরে ভাসিয়ে দেয়। শেষমেশ বার্ব এই শীতল পানিতে এখানেই মারা যায়। আর উপরে আমরা লিয়াকে দেখতে পাই যে কিনা এখন পুরোপুরি মুক্ত হয়ে গিয়েছিল। সে বারবার কার্লের ছবিটাও পেয়ে যায়, যেটা তারা তাদের ফার্স্ট ডেটে তুলেছিল। এরপর লিয়া ওখান থেকে যেতে থাকে, আর সিনেমার শেষ দৃশ্যে আমরা আবারও ইয়ং বার্ব আর কার্লকে দেখতে পাই, যারা একসঙ্গে লেক হিলডাতে ছবি তুলতে থাকে। ঠিক সেই ছবিটা যেটা আমরা সিনেমার শুরুতে বার্বের কাছে আর সিনেমার শেষে লিয়ার কাছে দেখেছি। আর এই ঘটনার সাথে সাথে মূলত গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো হ্যাঁ বন্ধুরা, এই অজানা মেয়েটাকে বাঁচানোর জন্য বার্ব নিজের জীবনটাও কুরবানি করে দিল। আসলে বার্বের জীবনে বেঁচে থাকার কোনো লক্ষ্যই ছিল না, তার কোনো প্রিয়জন ছিল না, তাই সে আসলে নিজের জীবনের মায়া সম্পূর্ণভাবে ত্যাগ করে ফেলেছে। গল্পটা বেশ ইমোশনাল আর থ্রিলিং ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।